হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো তোমাদের সবাইকে WP স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের 50 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটিকে আবার কমপ্লিশনও বলা হচ্ছে, আবার এটিকে কম্বিনেন্টও বলা হচ্ছে। এটি কিন্তু পার্ট 8 তোমাদের অক্টোবর মাসে দিয়েছে। আজকের এই ভিডিওতে ইতিহাস প্রশ্নটি নিয়ে কিন্তু আলোচনা করব। চলো ইতিহাস থেকে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাক। দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ইতিহাস কোশ্চেনটা। এটাই সেই কোশ্চেন যেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে এখন আমরা সলভ করব। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিও। চলো এই ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের প্রথমে বলছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। দেখো ক স্তম্ভ এবং খ স্তম্ভের একটি ছক দিয়েছে। এখানে কয়ের একের একে বলছে ভাইসরয়, তো এটা হবে এদিকের গ নম্বর লর্ড ক্যানিং। তারপর দেখো 2 নম্বরে বলছে চৈত্র মেলা, এটি হবে এদিকের গ নম্বর নবগোপাল মিত্র। তারপরে দেখো 3 নম্বরে বলছে জমিদার সভা, এটি হবে ক নম্বর রাধাকান্ত দেব। তারপরে দেখো 4 নম্বরে বলছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটি হবে খ নম্বর তারকনাথ পালিত। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পরবর্তী প্রশ্ন 2-এর সত্য বা মিথ্যা নির্ণয় করো। দেখো 2-এর 1 বলছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল। এই যে এখানে বিবৃতিটি দিয়েছে এটা একদম সত্য এখানে আছে, ঠিক আছে? তাই তোমরা এখানে সত্য লিখে দেবে। 2-এর 2 বলছে দেখো ভারত সভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য। এই যে বিবৃতিটি এখানে দেওয়া আছে এটাও কিন্তু সত্য। পরেরটা দেখো 2-এর 3 বলছে 1857 বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতার যুদ্ধ বলে ব্যাখ্যা করেন, এটাও কিন্তু এখানে সত্য দেওয়া আছে। পরের 2-এর 4 দেখো বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শূদ্র জাগরণের কথা বলেছেন। এই যে বিবৃতিটি এখানে দেওয়া আছে এটাও কিন্তু সত্য। অতএব এখানে যে 4টে সত্য মিথ্যা দিয়েছে 4টেতে কিন্তু 4টেই সত্য হবে। পরবর্তী প্রশ্ন 3-এর শূন্যস্থান পূরণ করো। দেখো 3-এর 1 বলছে ভারতে ছাপা প্রথম বাংলা বই হলো, এই প্রশ্নের উত্তরটা হবে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। পরেরটা 3-এর 2 ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, এটি হবে কি 1800 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো 3-এর 3 বলছে কি ঔপনিবেশিক ভারতে ড্যাশ প্রথম ভাইসরয় নিযুক্ত হন, তো এখানে হবে কি লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় নিযুক্ত হন। পরের 3-এর 4 বলছে আনন্দমঠ উপন্যাসটি ড্যাশ আন্দোলনের পটভূমিতে রচিত হয়, এটা হবে কি সন্ন্যাসী ও ফকির আন্দোলনে পটভূমিতে রচিত হয়। 3-এর সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল। এবারে আমরা যাব 4-এর 2টি বা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো 4-এর 1 বলছে ইন্টারনেট ব্যবহারের 2টি সুবিধা লেখো। উত্তরটা হবে ইন্টারনেট ব্যবহারের 2টি সুবিধা। 1 নম্বর ইন্টারনেটে অজানা প্রশ্ন লিখেও সরাসরি সেই প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। 2 নম্বর ইন্টারনেটের সহায়তায় অতি সহজে এবং ঘরে বসে দুনিয়ার যাবতীয় তথ্য সংগ্রহ করা যায়। দেখো পরের প্রশ্ন হচ্ছে 4-এর 2 ডেভিড হেয়ার কেন স্মরণীয়? দেখো উত্তরটা হবে ডেভিড হেয়ার অনেক কারণেই স্মরণীয় হয়ে আছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হলো 1 নম্বর তিনি কলকাতার মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত ও তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, পটলডাঙ্গা একাডেমি, হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। পরেরটা দেখো 2 নম্বরে কী বলছে তিনি ছিলেন হিন্দু কলেজ প্রতিষ্ঠাতাদের অন্যতম। দেখো পরের প্রশ্ন 4-এর 3 বারাসাত বিদ্রোহ কি? উত্তরটা হবে বারাসাত বিদ্রোহ বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ তিতুমির ওরফে মীর নিসার আলী বারাসাত মহকুমার জমিদার ও ইংরেজ বিরোধী যে বিদ্রোহের সূচনা করেন তা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। 1830 থেকে 1831 সাল পর্যন্ত এই বিদ্রোহ শেষ পর্যন্ত দমন নীতির কারণে এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন 4-এর 4 গোরা উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়? উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর যে 3টি বৃহৎ দ্বন্দ্বমূলক উপন্যাস লিখেছিলেন তা হলো গোরা, ঘরে বাইরে ও 4 অধ্যায়। বিংশ শতকের গোড়ার দিকে অর্থাৎ 1910 খ্রিস্টাব্দে লেখা গোরা উপন্যাসের ব্যক্ত হয়েছে সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় আদর্শ নিয়ে বাঙালির মনের দ্বিধা, সংশয় ও দ্বন্দ্ব সংঘাতের রূপটি।
বিংশ শতকের প্রথম দিকে উপরাজনৈতিক আন্দোলনের জন্য এক সংকীর্ণ দাম্ভিক মনোভাব তৈরি হয়েছিল বাংলার শিক্ষিত সমাজে। গোরা উপন্যাসে সেই সংকীর্ণ অহংকারকে ধ্বংস করে সর্বভারতীয় ক্ষেত্রে বৃহত্তম মানবধর্ম সার্থকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। পরের প্রশ্ন 4-5, গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? উত্তরটা হবে, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই। তিনি ছবি আঁকা শিখেছিলেন একজন জাপানি ও একজন বাঙালি শিল্পীর কাছে। তবে অবনীন্দ্রনাথের মতো পুরনো দেশীয় ঐতিহ্য অনুসরণ না করে ফরাসি স্টাইলে তৎকালীন কিউবিজমের ছাপ তার ছবিতে তুলে ধরেছিলেন। আধুনিক কার্টুন বা ব্যঙ্গচিত্র অঙ্কন করে তিনি তৎকালীন ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন। ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক সমাজে বাবু কালচার ও পাশ্চাত্য শিক্ষার সমাজে একাংশের সমালোচনা করে গগনেন্দ্রনাথ সেই সব ব্যঙ্গচিত্র লিখেছিলেন তা বাঙালির দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি অনুরাগ বৃদ্ধি করেছিল। তোমরা দেখতে পেলে তোমাদের 4-এর সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল। এবারে আমরা যাবো 5-এর 7 বা 8টি বাক্যে উত্তর দাও। দেখো 5-এর একে বলছে মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়? উত্তরটা হবে, ভারতের সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক বিজ্ঞান চর্চার পথিকৃৎ ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। একজন ডাক্তার ও বিজ্ঞানী হিসাবে তিনি ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছেন। তার শ্রেষ্ঠ কীর্তি হল 1876 খ্রিস্টাব্দে 29শে জুলাই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিতা। তিনি ছিলেন এর প্রথম ডিরেক্টর। এখানকার গবেষণাপত্র প্রকাশের জন্য ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এখানকার খ্যাতনামা বিজ্ঞানীরা ছিলেন জগদীশচন্দ্র বসু, মেঘনাদ সাহা, নোবেলজয়ী চন্দ্রশেখর ভেক্টরমন, তারপরে আছে কি চুনিলাল বসু প্রমুখ। তোমাদের পরবর্তী প্রশ্ন 5-2, শিক্ষা বিস্তার শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা উল্লেখ করো। উত্তরটা হবে, 1800 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি শ্রীরামপুর ত্রিয় নামে পরিচিত মার্শম্যান ওয়ার্ড ও উইলিয়াম ক্যারি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। এখানে তারা প্রথম কাঠের তৈরি মুদ্রণ যন্ত্র স্থাপন করেন। এর ফলে বাংলায় ছাপাখানার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ওয়ার্ড ছিলেন ছাপাখানার কাজে বেশ দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন। ক্যারির পরিচালনায় শ্রীরামপুর মিশন প্রেস হয়ে উঠেছিল এশিয়ার সর্ববৃহৎ ছাপাখানা। মিশনারিদের উদ্যোগেই বাংলায় প্রথম সাময়িক পত্র দিগদর্শন এবং একটি সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন 5-3, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল? উত্তরটা হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সংক্রান্ত চিন্তা ভাবনা ছিল সুদূর প্রসারী। শান্তিনিকেতন আশ্রয় বিদ্যালয় স্থাপনের মাধ্যমে তিনি তার চিন্তা ভাবনার প্রয়োগ ঘটাতে প্রয়াসী হন। ক নম্বরে বলছে অবাধ স্বাধীনতা, এটা হবে পয়েন্ট। তিনি মনে করতেন ব্যক্তিগত ও জাতীয় জীবনের স্বাভাবিক বিকাশের ক্ষেত্রে একটি প্রধান বাধা পরাধীনতা। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবাধ স্বাধীনতা, চলাফেরা ও খেলাধুলার অধিকার দান করেন। দেখো খ নম্বরে বলছে, খ নম্বরের যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে প্রকৃতির সঙ্গে নিবিড় যোগাযোগ। এটা একটা পয়েন্ট। প্রকৃতির সঙ্গে থেকে প্রকৃতির শিক্ষা লাভ করা যায় বলে তিনি মনে করতেন। বিদ্যালয়ের কর্মসূচির মধ্যে প্রকৃতির সঙ্গে সংযোগ রেখে মানসিক চর্চার নীতিতে এখানে গুরুত্ব দান করা হয়েছে। পরেরটা দেখো গ নম্বর বলছে মুক্ত পরিবেশ শিক্ষা। এটাও একটি পয়েন্ট। বিদ্যালয়ে 4 দেওয়ালের মধ্যে থেকে পুঁথিগত শিক্ষার বদলে মুক্ত আকাশের নিচে প্রকৃতির কোলে শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ সম্ভাবনা বলে তিনি মনে করতেন। ঘ নম্বর আনন্দের মাধ্যমে শিক্ষা লাভ। এটা কিন্তু একটা পয়েন্ট। তিনি মনে করতেন আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীর পূর্ণ যথাযথ শিক্ষা লাভ সম্ভব। তাই শিক্ষার্থীদের চিত্তেও পূর্ণ বিকাশের জন্য নৃত্য, গীত, বাদ্য, খেলাধুলা, শিল্পকলা, তারপর আছে কারুকার্য, নাট্যাভিনয়,
গল্প বলা, বাগানের কাজ ইত্যাদি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেন। পরবর্তী প্রশ্ন 5-4, ভারত মাতা চিত্রটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর একজন চিত্রশিল্পী ও গদ্যশিল্পী ছিলেন। তিনি তুলি দিয়ে যা এঁকেছেন তা চিত্র, আর কলম দিয়ে যা লিখে গেছেন তা হলো গদ্য। অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা হতো নব্যবঙ্গ চিত্রকলার জনক। তার ছাত্র নন্দলাল বসু তার শিল্প ধারাকে অব্যাহত রেখেছিলেন। তারপরে তোমরা প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে 1905 খ্রিস্টাব্দে মহাকাব্যিক চিত্রকলা ভারত মাতা অবনীন্দ্রনাথ অমর সৃষ্টি। জল রঙের চিত্র জগতে খ্যাত শিল্পসৃষ্টির একটি। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের যুগে এই শিল্পীর সৃষ্টি হয়। ভারত মাতার মূল বৈশিষ্ট্য হলো ভারত মাতা আসলে বঙ্গমাতা, সমৃদ্ধি দেবী লক্ষ্মীরূপে ভারত মাতা শিল্পীর তুলিতে আবির্ভূতা। ভারত মাতার স্বরূপ একজন বৈষ্ণবী সন্ন্যাসিনীর মতো। তিনি প্রকৃতপক্ষে ভারত জননীর স্বরূপ। ভারতের জাতীয় ব্যক্তিসত্তার মূর্ত বিগ্রহ ভারত মাতা বা মাতৃদেবী। জীবনে এর গুরুত্ব অসীম। তারপরে তোমরা লিখবে অবনীন্দ্রনাথের তৈরি এই ভারত মাতার 4টি হাত রয়েছে। এর অন্য বৈশিষ্ট্যগুলি হলো চিত্রটির মধ্যে স্বদেশী ভাবধারা লক্ষ্য করা যায়। গৈরিক বস্ত্র পরিহিতা একজন নারীরূপে তিনি আবির্ভূতা। তার দুটি বাম হাতের একটিতে রয়েছে একটি বই, অন্যটিতে রয়েছে এক গোছা ধানের শীষ। দুটি ডান হাতের একটিতে রয়েছে শীতবস্ত্র ও অন্যটিতে রয়েছে রুদ্রাক্ষের মালা। তারপরে তোমরা লিখবে অবনীন্দ্রনাথের মহান চিত্র ভারত মাতা আজ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই চিত্র শুধু জল রং এর একটি ছবি মাত্র নয়, এর ভেতর থেকে প্রকাশ পেয়েছে ভারত জননীর আসল ধারণা। ভারত মাতার মানবী সত্যকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করেছেন এই ছবিতে। তোমাদের পরের প্রশ্ন 5-5, বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক, বিশ্লেষণ করো। উত্তরটা হবে 19 শতকের গোড়ায় বাংলার শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, সমাজ প্রভৃতি ক্ষেত্রে এক নবচেতনার সূচনা হয়, বা বাংলায় নবজাগরণ নামে পরিচিত। বাংলার নবজাগরণ মূলত কলকাতা কেন্দ্রিক ছিল, তাই তা সামগ্রিকভাবে সমস্ত বাংলায় ছড়িয়ে পড়তে পারেনি। তবে এই নবজাগরণ এর মাধ্যমে বাংলার ধর্ম ও সমাজে আধুনিকতা সঞ্চয় হয়েছিল। তারপরে দেখো তোমাদের 5-এর সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল। এবারে আমরা যাব 6-এর 15-16টি বাক্যে উত্তর দাও। দেখো প্রশ্নটি হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো। উত্তরটা হবে পাশ্চাত্য বিতর্ক। এখানে হবে কি পয়েন্ট হবে এটা। তারপরে তোমরা লিখবে 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে এদেশের শিক্ষা খাতে প্রতি বছর বরাদ্দ করা 1 লক্ষ টাকা পাশ্চাত্য শিক্ষার প্রসারে খরচ করা হবে, সে সম্পর্কে 1820-র দশকে এক তীব্র বিতর্ক সৃষ্টি হয়, যা পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব নামে পরিচিত। দেখো তোমাদের পরের পয়েন্ট হবে বিতর্কের বিষয়। এই সময়ে যারা পার্শ্ব ভাষার মাধ্যমে শিক্ষা চর্চার কথা বলতেন তারা পার্শ্ববাদী, এবং যারা ইংরেজি মাধ্যমে শিক্ষা চর্চার কথা বলতেন তারা পাশ্চাত্যবাদী নামে পরিচিত হন। H.T. প্রিন্সেপ কোলোরক প্রমুখ পার্শ্ববাদীর মত ছিল দেশীয় ভাষার মাধ্যমে শিক্ষার বিস্তার ঘটানো। অন্যদিকে লর্ড মেকলে, চার্লস গ্রান্ট প্রমুখ পাশ্চাত্যবাদীর উদ্দেশ্য ছিল মূলত ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষার বিস্তার ঘটানো। তারপরে দেখো তোমরা প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে ভারতীয়দের মধ্যে রাজা রামমোহন রায় ছিলেন পাশ্চাত্যবাদী, পক্ষান্তরে রাজা রাধাকান্ত দেব প্রমুখ ছিলেন পার্শ্ববাদী। রাজা রামমোহন রায় কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করেন এবং পাশ্চাত্য শিক্ষা পরিবর্তনের দাবি করেন। আমাদের পরের পয়েন্টটা হবে বিতর্কের অবসান। ভারতের ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে পাশ্চাত্যবাদীর বিতর্কে শেষ পর্যন্ত পাশ্চাত্যবাদীদের মতই সুপ্রতিষ্ঠিত হয় এবং 1835 খ্রিস্টাব্দের 8ই মার্চ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং মেকলে মিনিট এর ভিত্তিতে ইংরেজি ভাষায় শিক্ষার প্রসারকে সরকারি নীতি বলে ঘোষণা করেন। তারপরে তোমরা লিখবে ভারতে বাংলা প্রদেশে পাশ্চাত্য বিতর্ক শুরু হলেও বোম্বাই প্রদেশ সহ অন্যান্য প্রদেশে অনুরূপ বিতর্ক হয়নি। এই স্থানগুলিতে পাশ্চাত্য শিক্ষানীতি গৃহীত হয়েছিল। পাশ্চাত্য বিতর্কের
অবসানের ফলে ভারতে দ্রুত পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটতে থাকে। তো তোমরা দেখতে পেলে তোমাদের ইতিহাসের 50 মার্কের যে প্রশ্নটি দিয়েছে অক্টোবর মাসে, আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত উত্তর দেওয়া হলো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং আপডেট থাকবে এবং সঙ্গে থাকবে। চলো আজকের মতো এখানেই, ভালো থাকবে, ধন্যবাদ।